দেশে রফতানি রেমিট্যান্স আয় বাড়লেও বিনিয়োগে ভাটা, অর্থনীতি দুর্বল হয়ে পড়ার শঙ্কা। স্থিতিশীলতা ফেরতে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। সিলেটে ভোগান্তির আরেক নাম রেলযাত্রা। ঢাকা চট্টগ্রাম রুটে 20% টিকিটও দিতে পারছে না কর্তৃপক্ষ। বগি বাড়ানোর পাশাপাশি নতুন ট্রেন চালুর দাবি। ইলিশ শিকারে নিষেধাজ্ঞা সফল করতে তৎপর প্রশাসন। ভোলা, পটুয়াখালী, চাঁদপুর সহ অভয়াশ্রমে যৌথ বাহিনীর অভিযান। 22 দিন ভিজিএফ এর সহায়তা পাবেন জেলেরা। শেরপুরে কৃত্রিম সার সংকট তৈরির অভিযোগ। উৎপাদন খরচ বাড়ায় লোকসানের শঙ্কায় চাষিরা। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ হতে নতুন কৌশল পাকিস্তানের। মার্কিন ব্যবসায়ীদের জন্য আরব সাগরে বন্দর নির্মাণের প্রস্তাব। দুই দেশের প্রাথমিক আলোচনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। দেশে রফতানি রেমিট্যান্স আয় বাড়লেও ভাটা পড়ছে বিনিয়োগে। এতে অর্থনীতি কোনোভাবে টিকে থাকলেও শিগগিরই দুর্বল হয়ে পড়বে। স্থবিরতার প্রহর গুনছেন ব্যবসায়ী ও ব্যাংকাররা। বলছেন, স্থিতিশীল ব্যবসা বিনিয়োগের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি না হলে অন্য দেশে চলে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রাজনৈতিক এজেন্ডা রাস্তায় না নিয়ে আসার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 24শে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার হিসেব গুনতে গুনতে পেরিয়েছে এক বছর। কোথাও আশা, কোথাও হতাশার চাদর মুড়িয়ে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন, অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি বঞ্চনা ঘোচাতে গদবাঁধা রাজনীতির পরিবর্তন চায় সাধারণ জনগণ। দেশজুড়ে নির্বাচনী ডামাডোলের নানা হিসেব নিকেশের মধ্যে বিভিন্ন সংকটের আশঙ্কা দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে বেশি কোণঠাসা হয়ে পড়বে অর্থনীতি। 2024-25 অর্থ বছরে আগের অর্থ বছরের চেয়ে রফতানি 8.5% ও 26% বেশি প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। বিপরীতে একই সময়ে বিনিয়োগ কমেছে 15 থেকে 20%। অস্থির বিশ্ববাজারে ব্যবসায়ীরা রফতানিতে সম্ভাবনা দেখলেও ব্যাকফুটে নতুন বিনিয়োগ। ডেমোক্রেট গভর্নমেন্টের ভিতর তখন একটা যে এটার একটা লং একটা সাস্টেনেবল জায়গা আছে, 5 বছরের একটা টেনিওর আছে, সেহেতু একটা প্ল্যান করতে পারে। এখন এই 1-2 বছর বা 6 মাসের জন্য কেউ কিন্তু বিজনেস প্ল্যান করবে না। দ্যাট ইজ রিয়েলিটি। এদিকে 1.5 দশক ধরে কঠিন সংকটে পড়া ব্যাংক খাতের ঋণ প্রবাহের গতিতে রয়েছে শক্ত লাগাম। রাজনৈতিক সরকারে আস্থা ফিরলে ব্যাংক খাতেও চাঙ্গা ভাব ফিরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই মুহূর্তে আমি খুব কম দেখেছি নতুন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি। সবাই ওয়েট করতেছে ইলেক্টেড গভর্নমেন্ট আসলে যে পলিসিগুলি নিবে, স্পেশালি এই সব ওপেন মার্কেটে ইন্টারেস্ট রেটের, এক্সচেঞ্জ রেটের ব্যাপারে সেইভাবে চিন্তা ভাবনা করে তারা নতুন ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছে। একটি দেশের রাজনীতি, অর্থনীতি চলে একে অপরের হাতে হাত ধরে। অস্থিরতা কাটিয়ে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির পরিবেশ তৈরিতে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। যখনই রাজনৈতিক ক্ষেত্রে অনিশ্চয়তা থাকবে, যখন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকবে, যখন স্থিতিশীলতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থাকবে, তখনই কিন্তু মানুষ বিনিয়োগ করবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে বিদেশি বিনিয়োগও কিন্তু আসলে দেশীয় রাজনৈতিক স্থিতিশীলতার উপরে নির্ভরশীল। রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে, সময় মতো নির্বাচন হতে হবে, এবং এই অর্থনীতির ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না, এবং সেটা রাজনৈতিকভাবে যত মত ভিন্নতা থাকুক আমরা যেন রাস্তায় আন্দোলন না করি। দেশের সার্বিক পরিবেশ স্বাভাবিক না থাকায় আওয়ামী সরকার বিদায়ের আগে 2023-24 অর্থ বছরে বিদেশি বিনিয়োগ কমে 9%। সবশেষ অর্থ বছর এর পরিমাণ কমেছে 13%। আর এক বছরে নতুন বেকার হয়েছে 3,30,000 মানুষ। এমন প্রেক্ষাপটে দ্রুত নির্বাচিত সরকার গঠনের পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিজিএমই এর পরিচালক ফয়সাল সামাদ। জনাব ফয়সাল সামাদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। প্রতিবেদনে আমরা দেখলাম যে দেশে রফতানি আয় বাড়ছে, রেমিটেন্স আয়ও বাড়ছে, কিন্তু পিছিয়ে পড়ছে বিনিয়োগ খাত। কেন বিনিয়োগে ভাটা পড়ছে কেন? প্রথমত বিনিয়োগের ভাটা পড়ছে কিনা আসলে ইটস টু আর্লি টু অ্যাসেস দ্যাট। কারণ একটা বিনিয়োগ করলে সে ইনভেস্টমেন্টের একটা টাইমলাইন থাকে। তো এখনো আসলে গিভেন ওভারঅল সার্কামস্ট্যান্স আমাদের গত এক বছরের পলিটিক্যাল এবং ইকোনমিক
পজিশন থেকে আমি বলবো যে আমাদের এক ধরনের স্টেবিলিটি দরকার ছিল আমাদের, যারা আমরা অলরেডি বিনিয়োগ করেছি। আমরা যারা অলরেডি বিনিয়োগ করেছি, আমাদের একটা স্টেবিলিটি দরকার ছিল। সেই স্টেবিলিটিটা এখন কিছুটা হলেও এসছে। আপনি জানেন যে আমাদের রিজার্ভস এর একটা ভালো অবস্থানে এসছে। তো এখন আসলে বিনিয়োগ হবে কি হবে না সেটা এখন থেকে 1 বছর পরে বোঝা যাবে। তো এর জন্য আমার ইন মাই ওপিনিয়ন এখন ইটস টু আর্লি টু সে দ্যাট বিনিয়োগ হলো কি হলো না এই মুহূর্তে। জি, আপনি বলছেন যে 1 বছর পরে বোঝা যাবে। তো এই যে 1 বছর সময়টা থাকবে, তো এখানে আসলে আমাদের কি কি করার আছে? আমাদের দেশ কি কি করতে পারে, কিংবা কোন কোন বিষয়ে নজর দিলে বিনিয়োগটা আসলে বাড়বে বা যতটুকু প্রত্যাশা ততটুকু আসবে? প্রথমত হচ্ছে যে পলিটিক্যাল স্টেবিলিটি, তার মানে হচ্ছে কান্ট্রি স্টেবিলিটি। তো এখন সামনে আমরা জানা মতে একটা ইলেকশনের শিডিউল ঘোষণা করা হয়েছে এবং এটা নিয়ে আপনার নানা সর্ট অফ প্রিপারেশন চলছে। তো যারা ইনভেস্টর, তারা আপনার ফরেন ইনভেস্টর হোক আর লোকাল ইনভেস্টর হোক, যারা উদ্যোক্তা, তারা এখন দেখবে যে নেক্সট সর্ট অফ 4 to 6 মান্থসের কি অবস্থা। আমার মনে হয় যে সেটা প্রথমত। কিন্তু এর সাথে সাথে অলসো যে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের রিসোর্সগুলোর কি অবস্থা। আপনি জানেন যে গ্যাস, ইলেকট্রিসিটির এটার কিন্তু একটা ঘাটতি আছে। তো এই ঘাটতিগুলোকে কিভাবে করে পূরণ হচ্ছে বা হবে কিনা সেগুলাও একজন উদ্যোক্তা কিন্তু দেখবেন। অপরচুনিটিস আর মাল্টিপল, কিন্তু এই অপরচুনিটিসটাকে যদি আমাদেরকে ক্যাশ করতে হয়, সেই বিনিয়োগ যদি আসলে আমাদেরকে করতে হয়, সেটা লোকাল ক্ষেত্রে হোক আর ফরেন ক্ষেত্রে হোক, এটার জন্য যেটা দরকার হচ্ছে এই ফ্যাক্টরগুলা, যেটা আমি বললাম অলরেডি। এগুলা যদি ফ্যাক্টরগুলা ইনক্লুডিং আপনার বলেন ব্যাংক ইন্টারেস্ট রেটস, যেগুলো একটা ফ্যাক্টর, যেগুলো ইকোনমিক ফ্যাক্টর, যে ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস গুলো হয়, এগুলো যদি আপনার এক ধরনের স্টেবিলিটি থাকে, বা আমি মনে করি যে এক ধরনের ভিশন থাকে, যে সেই প্রজেকশন থাকে যে সেটা কোথায় যাবে বা কোথায় যাচ্ছে, তাহলে সবকিছু মিলে আপনার আশা করি বিনিয়োগ হবে এবং হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। জি, জনাব সামাদ, আপনাকে একটা পরিসংখ্যান জানাতে চাই। 2023-24 অর্থ বছরে যদি বিদেশি বিনিয়োগের কথা স্পেসিফিকভাবে বলি, তাহলে সেটি 9% কমেছিল। কিন্তু এই যে চলতি যে অর্থ বছর, সর্বশেষ অর্থ বছরে, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে বিদেশি বিনিয়োগ 13% কমেছে। তো এর পেছনে কি কি কারণ আছে আপনি মনে করেন, আর এই কারণগুলো কিভাবে উতরানো যেতে পারে? দেখেন, বিদেশি বিনিয়োগ কিন্তু আপনি বুঝতেই পারছেন যে একজন ফরেন ইনভেস্টর, বা যেটা এফডিআই বলি আমরা, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি বলি, সেই ক্ষেত্রে যেটা হয় কি, তাকে তো তার আরো স্কোপ থাকে। সে যখন আমাদের যেরকম আমরা যারা লোকাল ইনভেস্টর বলেন আমাদেরকে যদি বলতে চান, যারা আমরা লোকাল ব্যবসায়ী, আমাদের কিন্তু অপশনস আর লিমিটেড। কিন্তু যারা ফরেন ইনভেস্টমেন্ট করেন, তাদের অপশনস কিন্তু আর ওয়াইড। আমাদের সেক্টরে যদি দেখেন, গার্মেন্টস সেক্টরে এখন পর্যন্ত যে বিনিয়োগগুলো হয়েছে, এগুলা কিন্তু আইদার কোনো পার্টিকুলার কোনো কোম্পানি বা কোনো উদ্যোক্তা বাংলাদেশকে চয়েস করেছে কোনো পার্টিকুলার পারপাসের জন্য। এটা শুধু ওয়েজ ডিটারমিন করে না, কিন্তু এটা সবকিছু ডিটারমিন করে। আর আদার অপরচুনিটিস এর ক্ষেত্রে হতে পারে, কোনো ডিউটি ফ্রি অ্যাক্সেস হতে পারে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে, যেটা আপনি জানেন যে আমরা ইউরোপে ডিউটি ফ্রি শিপমেন্ট করে থাকি। তো এই ধরনের যদি স্কোপ যখন করে বিনিয়োগকারী, তখন সেটার ভিতরে আপনার বাংলাদেশ কোন রেটিং এ আসে সেটার উপর ভিত্তি করে কিন্তু ইনভেস্টমেন্ট গুলো হয়। আমরা দেখেছি বিগত বছরগুলোতে ক্যাম্বোডিয়া, ভিয়েতনামে ইনভেস্টমেন্ট বেশি হয়েছে আমাদের থেকে, আমাদের এই গার্মেন্টস টেক্সটাইল সেক্টরে। তো এখন আপনার যেটা আপনি বললেন যে হ্যাঁ, এটা হতে পারে যে আপনি জানেন যে আমাদের ওভারঅল পলিটিক্যাল এনভায়রনমেন্ট গত অগাস্ট 5-এর পর থেকে যেখান থেকে শুরু, সেখানে ইনভেস্টররা ডেফিনেটলি সেটা কশাসলি দেখবে বাংলাদেশকে। কিন্তু আবার একদিকে দেখতে পারেন, বা আমরা দেখতে পারি যে অলরেডি দেখা যাচ্ছে যে ধরেন ইউএসএ তে যে ট্যারিফের যে আমরা একটা সুবিধা পেয়েছি এখন, সেটার থেকে কিন্তু এটাও আমি আবার আমাদের সেক্টরের কথা বলবো, একটা বিশাল বড় অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে। ইভেন আমাদের ডাইভার্সিফাইড সেক্টরস গুলো যদি বলি, গার্মেন্টস, আরএমজির বাইরে লেদার, আপনার শুজ,
বা লেদার প্রোডাক্টস বা নন লেদার প্রোডাক্টস, এখানেও কিন্তু যেগুলো চায়না ভিত্তিক, এখানেও কিন্তু একটা আপনার নতুনভাবে ইনভেস্টমেন্ট হওয়ার এই ধরনের একটা সুযোগ এখন হচ্ছে। আবার যেটা বলেছি যে কোনো বিনিয়োগ করতে হলে, বাইরের বিনিয়োগ হলে তার অপশনস আছে। সেই অপশনস গুলাকে যদি আমরা মানে ইন্টারেস্টিং করতে পারি, সেগুলোকে যদি আমরা সুন্দর করে মানে অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে আসবে। জি, দেখা যাচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি কিন্তু বিশেষ একটা প্রভাব ফেলে, সেখানে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর একটা বিষয়াদি রয়েছে। আর একটা দেখা যাচ্ছে আমাদের কিন্তু নির্বাচনের রোডম্যাপ মোটামুটি একটা তারিখ মানে সময় দিয়ে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা বিদেশি ইনভেস্টরের কথা বলছিলাম, কিন্তু দেশীয় বিনিয়োগকারীর কথা যদি বলি, তাহলে তাদের আসলে আকর্ষিত করতে বিনিয়োগে আর কি করতে হবে এই মুহূর্তে, যেহেতু নির্বাচনের রোডম্যাপ কিন্তু সামনে একটা রয়েছে এবং আমাদের দেশের সার্বিক পরিস্থিতি তারা বুঝেন। আসলে আমরা যারা উদ্যোক্তা এই ব্যবসায় বা যে কোনো উদ্যোক্তা এই দেশের, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে যে মানে আপনার স্টেবিলিটি উইথ দি পাওয়ার, বা যেটা বলবো ইউটিলিটি। কারণ আপনার যদি গ্যাস ইলেকট্রিসিটি না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো ক্ষেত্রে চাকা ঘোরাতে পারবেন না। তো সেখানে আমাদের একটা থার্ড এফএসআরইউ মানে আমি বলবো যে এটার একটা, আমরা জানি আমাদের বিজনেস কমিউনিটিতে যে এটার একটা প্ল্যানিং চলছে এবং বেশ অনেক আগে থেকে হয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো ধরনের কোথাও থেকে কিন্তু আমরা একটা ক্লিয়ার পিকচার পাচ্ছি না, যেটার মাধ্যমে আমাদের গ্যাসের আপনার যে বলবো যে সাপ্লাইটা, সেটা জানি কনসিস্টেন্ট করার জন্য যেটা দরকার, স্টেবল করার জন্য দরকার, সেটা এখন পর্যন্ত কিন্তু এই থার্ড এফএসআরইউর ব্যাপারে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না। এটা যদি ক্লিয়ার হয়ে যায়, তখন কিন্তু আমরা যারা লোকাল বিনিয়োগকারী, আমরা কিন্তু তখন আরো ইনভেস্টমেন্ট করার ব্যাপারে উৎসাহিত হব এবং সেভাবে করে, কারণ আমাদের কাছে বেসিক রিসোর্সেস গুলো অ্যাভেলেবেল আছে। তো এবং মানে যেটা আপনি জানেন যে যেটা আমি বাইরের উদ্যোক্তাদের কথা বললাম, যে অপরচুনিটি গুলো নতুন ক্রিয়েট হয়েছে এবং হচ্ছে আরো, এইগুলাকে যদি কাজে লাগাতে হয়, তাহলে ওই যে বললাম যে নাম্বার ওয়ান আন্ডারলাইং ফ্যাক্টর হচ্ছে আপনার ইউটিলিটি, পাওয়ার মানে গ্যাস এন্ড ইলেকট্রিসিটি। দ্বিতীয় হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কস্ট। এই দুটা প্যারামিটার গুলা যদি আমরা মানে ঠিক করতে পারি বা একটা স্টেবল জায়গায় সেটাকে রাখতে পারি, তাহলে আমরা যারা লোকাল উদ্যোক্তা আছি, তাহলে আমরা আশা করি ভালোভাবে এখানে ইনভেস্টমেন্ট হবে আমাদের দেশে, আমাদের মাধ্যমে হবে। জি, এই যে আমাদের দেশে কিন্তু দেখা যাচ্ছে যে মানে রফতানি আয় যেমন বাড়ছে, রেমিটেন্সও বাড়ছে, শুরুতে যে কথা বলছিলাম প্রতিবেদনে যেটা দেখলাম, কিন্তু তার সাথে যদি হাত ধরে যদি বিনিয়োগে যদি অগ্রসর না হতে পারে, তাহলে আসলে অর্থনীতিতে কেমন প্রভাব পড়তে পারে আপনার কি মনে হয়? কতটুকু প্রভাব পড়বে? প্রভাব তো বড়ভাবেই পড়বে। সেক্ষেত্রে আপনার এখানে যতটা আপনি জানেন, মানে ইনভেস্টমেন্ট কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে। এমপ্লয়মেন্ট ক্রিয়েট করলে তার মাধ্যমে ইকোনমির চাবিকাঠি এবং এমপ্লয়মেন্ট হলে কিন্তু আপনার সবকিছুই মানে একটা মোশনে, পজিটিভ মোশনে প্রসিড করবে। আপনি নিউজে দেখেছেন আই এম শিওর যে রিসেন্টলি মোর দেন মানে 100 থেকে 150টা ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই যে 100 থেকে 150টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, এটার কারণ এবং প্রায় 3.5 লক্ষ মানুষের যদি গত এক বছরে 3.5 লক্ষ মানুষ বেকার হয়েছেন। আমি জাস্ট যুক্ত করলাম। 3.5 লক্ষ মানুষ যদি বেকার হয়ে থাকে, তাহলে তো আপনি বুঝতেই পারছেন তার ইম্প্যাক্টটা কি। তো সেটা তাহলে নতুন বিনিয়োগ করে সেই 3.5 লক্ষ লোকের শুধু কর্মসংস্থান নয়, আপনার 5 লক্ষ কর্মসংস্থান কিভাবে করা যায় সেটাকে আমাদেরকে দেখতে হবে। এবং সেটা করার জন্য আপনার এই বিনিয়োগ হতে হবে, এবং সেটা না হলে সব ইকোনমি উইল কাম টু আ স্ট্যান্ডিং স্টল। তো তাহলে তো আসলে কোনোই ফ্যাক্টরস কাজ করবে না সেই ক্ষেত্রে। ইভেন যে রিজার্ভ বিল্ড আপ হয়েছে, সেটাও আস্তে আস্তে কমে যাবে। তো এর জন্য ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে আসল প্র্যাকটিক্যাল
যে রিয়ালিটিগুলা সেগুলা যদি সেগুলা যদি আপনার মানে আমাদের সামনে রেখে জি, সেটা আসলে সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করতে হবে এবং মানে তার জন্য সব ধরনের তৎপরতা চালাতে হবে, তাহলেই অর্থনৈতিক চাকা সামনের দিকে ঘুরবে এবং বিনিয়োগ বাড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাংলাদেশে বিনিয়োগ খাত এবং বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় এই বিষয়াদি নিয়ে। এই জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিজিএমইএ সভাপতি জনাব সামাদ। এবার বন্দর বাণিজ্যের খবর। বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী আজ ভারতে ইলিশ রফতানির শেষ দিন। এবার অনুমতির 1200 টনের মধ্যে ভারতে গেছে মাত্র 107 টন, অর্থাৎ 226 কেজি ইলিশ, যা পাঠাতে পেরেছেন 16 জন রফতানিকারক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজিজুল, আগে ইলিশ একটি সাধারণ রপ্তানি পণ্যের তালিকায় ছিল, তবে 2012 সালে দেশে ইলিশ সংকটের কারণ দেখিয়ে তৎকালীন সরকার দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর আমরা দেখতে পেয়েছি 2019 সালে এসে আবার বিশেষ বিবেচনায় শুধুমাত্র দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এরপর থেকে প্রতি বছরই দেশে ইলিশ রপ্তানি হয়ে আসছে। এবার অন্তর্বর্তীকালীন সরকার দেশের 37 জন রপ্তানিকারককে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। শর্ত ছিল 5 অক্টোবরের মধ্যে এই সমস্ত ইলিশ রপ্তানি শেষ করতে হবে, এবং আজ এই ইলিশ রপ্তানির শেষ দিন। তবে আমরা দেখতে পেয়েছি গত 17 সেপ্টেম্বর থেকে বেনাপোল বন্দর সহ আখাউড়া বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়, এবং আজ পর্যন্ত বেনাপোল বন্দর এবং আখাউড়া বন্দর দিয়ে ইলিশ রপ্তানির পরিমাণ হচ্ছে 107 টন 226 কেজি। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে মাত্র 106 টন 34 কেজি, এবং আখাউড়া স্থল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে 1192 কেজি। এর আগেও আমরা দেখতে পেয়েছি গত বছর তৎকালীন সরকার দেশের 49 জন রপ্তানিকারককে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। তখনও কিন্তু মাত্র 26 জন রপ্তানিকারক মাত্র ইলিশ রপ্তানি করতে পেরেছিল 532 টন। আমরা কথা বলেছি মৎস্য কর্মকর্তার সাথে, মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে আজ ইলিশ রপ্তানি শেষ দিন, এরপর থেকে আর ইলিশ রপ্তানি করা যাবে না। এ পর্যন্ত বেনাপোল বন্দর এবং আখাউড়া বন্দর দিয়ে মাত্র 107 টন 226 কেজি ইলিশ রপ্তানি হয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর দিয়ে যে ইলিশ রপ্তানির শেষ দিনে 1200 টনের বিপরীতে মাত্র 107 টন 226 কেজি ইলিশ রপ্তানি হয়েছে তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। সিলেটবাসীর ভোগান্তির আরেক নাম ট্রেন যাত্রা। সড়কের বেহাল দশার কারণে রেল ভ্রমণ বেছে নিতে গিয়ে ব্যর্থ হচ্ছেন যাত্রীরা। সিলেট থেকে ঢাকা চট্টগ্রাম রুটে চাহিদার তুলনায় 20% টিকিটও দিতে পারছে না কর্তৃপক্ষ। বগি বাড়ানোর পাশাপাশি নতুন ট্রেন চালু না হলে সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে প্রতিদিন 6 জোড়া ট্রেন চলাচল করে। ছুটিতে সিলেট বেড়াতে এসে যাতায়াতের ভোগান্তিতে পড়েন পর্যটকরা। সিলেট ঢাকা মহাসড়কের ভঙ্গুর দশার পাশাপাশি সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। 5 থেকে 6 ঘন্টার যাত্রা 12 থেকে 14 ঘন্টা লেগে যায়। ফলে ঢাকা ও চট্টগ্রাম যাতায়াতে রেল ভ্রমণ বেছে নিতে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। ট্রেনের টিকিট বিক্রি হয়ে যায় অনেক আগে, কাউন্টারে মিলে না টিকিট। 9 তারিখ পর্যন্ত চট্টগ্রামে টিকিট নাই। রেল স্টেশনে আসছিলাম ঢাকায় যাওয়ার জন্য টিকিট নেওয়ার জন্য, এখন এর টিকিট পাই না। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে বাস পাওয়া যাচ্ছে না, বাস না পাওয়ার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না, মানুষ যেতে পারছে না। অতি জরুরিভাবে বগি বাড়ানো দরকার। সিলেট থেকে ঢাকাগামী কালনী, জয়ন্তিকা, পারাবত ও উপবন এবং চট্টগ্রামগামী পাহাড়িকা ও উদয়ন, এই 6টি ট্রেন যাতায়াত করে। প্রতি ট্রেনে গড়ে 3.5 থেকে 4 হাজার যাত্রী যেতে পারেন। সিলেট স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের টিকিটের চাহিদার 20 ভাগও পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
গতকালও আসছিলাম, আজকেও আসছি, এখনও টিকিট করতে পারি নাই। যেহেতু বাই রোডের অবস্থা খুবই খারাপ, 12 ঘন্টা 14 ঘন্টা লাগে, সেই জন্য ট্রেনের উপর প্রচণ্ড যাত্রী চাপ, যেজন্য আমরা অতিরিক্ত বগি লাগাইছি, কিন্তু লাগানোর পরেও আমরা সামাল দিতে পারতেছি না। এই জন্য আমাদের এটা প্রয়োজন হলো যে একটা স্পেশাল ট্রেন প্রতিদিন সিলেট টু ঢাকা। 2023 সালে ঢাকা সিলেট ঢাকা রুটে চালুর জন্য নতুন বিরতিহীন আন্তনগর ট্রেন টাঙ্গুয়া এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ও অর্থনৈতিক কার্যাবলী বাড়ানোর লক্ষ্যে আন্তনগর ট্রেনের সময়সূচিও অনুমোদন হয়, কিন্তু ট্রেনটি আজও রেলপথে ওঠেনি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রাজশাহীতে শুরু হয়েছে OMS এর পণ্য বিক্রি কার্যক্রম। ভোর থেকে নগরের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ লাইনে প্রান্তিক মানুষেরা দীর্ঘ অপেক্ষার পর প্রতি কেজি চাল 30 আর আটা 24 টাকায় কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। তবে পণ্যের চেয়ে ক্রেতার সংখ্যা বেশি থাকায় অধিকাংশই ফিরতে যেতে বাধ্য হচ্ছেন খালি হাতে। এজন্য বরাদ্দ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় খাদ্য বিভাগ। কষ্ট তো অবশ্যই হয়, না হলে তো দেখছেন না কি ঘেঁচা মেচা সব মারামারি ধরাধরির মতন হয়ে যায়। সংসারিক অবর্তন, ধরেন আমার বাড়িতে সদস্য মেলা, আমাকে দরকার হলে কষ্ট করে নিয়ে যেতে হয়। আমি ওই বছরের নামাজ পড়ি চলে এসেছি, ধরেন আসিবা দেন 50 জনের পরে পাবো। ঘরে আইসে ছিড়ালো পাচ্ছেনি, ইয়া পাচ্ছেনি, ঘোরা দেখার আটাও পাইনি চাল। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয়াশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। সারি সারি নৌকা, নেই কোনো জেলে কিংবা মাছ ধরার তোড়জোড়। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য, নদীর পাড়ের মাছঘাটগুলো ফাঁকা, বিরাজ করছে নিরাপত্তা। নিষেধাজ্ঞা সফল করতে নদীতে না গেলেও জেলেদের দাবি অবরোধের সময় উপযোগী হয়নি। এবার যে অভিযানটা দিচ্ছে সেটা আসলে মৎস্য অফিস বা সরকার কিভাবে দিলে আমরা এখনো বুঝতে পারতেছি না। মাছের পেটেতে এরকম এখনো ডিম আসে নাই, এখন জেলেরাও অভাবগ্রস্ত। 22 দিন পর নদীতে নামুম, বড় ইলিশ মাছ ধরুম, আমি এটাই প্রত্যাশা। জেলেরা যেটা পাওয়ার উপযুক্ত আমাদেরকে সরকার যেন এটা তাড়াতাড়ি দিয়ে দেয়। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞা সফলে উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত 5টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেওয়ার কথা ইতোমধ্যেই আমরা তাদেরকে তা পৌঁছে দিয়েছি। এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড, প্রশাসন ও নৌপুলিশের যৌথ অভিযান চলছে। অসাধু জেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। সকলকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মৎস্য সংরক্ষণ আইন এবং মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করার জন্য আইনটা মেনে চলবেন। অবৈধ জাল পাতার সাথে কাউকে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বরিশালে কীর্তনখোলা নদীতে নৌর্যালি বের করা হয়। বিভিন্ন পয়েন্ট ঘুরে নৌর্যালিটি আবার ডিসি ঘাটে গিয়ে শেষ হয়। আগামী 25 অক্টোবর পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ থাকবে। ফাহারিয়া ফারজানা, সময় সংবাদ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা চলছে ঢাকা পুঁজিবাজারের লেনদেন। সবশেষ আপডেট জানাতে নিয়ে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর ওয়েবসাইটে। আমরা গত সপ্তাহের কথা দিয়ে যদি আলোচনা করি আজকের বিষয়াদি আলোচনার আগে, তাহলে গত সপ্তাহে রোববার লেনদেন হয়েছিল 564 কোটির উপরে, সোমবার লেনদেন হয়েছিল 600 কোটি টাকার কাছাকাছি এবং মঙ্গলবার কিন্তু লেনদেন হয়েছিল 700 কোটি টাকার কাছাকাছি। আজকে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত প্রথম প্রায় 1.5 ঘন্টায় কিন্তু 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। প্রধান সূচকের কথা যদি বলি তাহলে সেটি এখন পর্যন্ত 41 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 5457 পয়েন্টের বেশি। সরিয়া সূচক ডিএসই এস ইন্ডেক্স সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, প্রায় 4.5 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1176 পয়েন্টের বেশি। এবং বাছাইকৃত সূচক ডিএস30 সেটাও কিন্তু প্রায় 10 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 2091 পয়েন্টের কিছুটা বেশি। আর ঢাকা পুঁজিবাজারে এই 1.5 ঘন্টায় এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 213 কোটি টাকার বেশি। যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 240টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 82টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে
65টি কোম্পানির শেয়ারের দাম। যে কোম্পানিগুলো এখন লেনদেন করছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কার অবস্থান কোথায় সেটি কিন্তু আমরা এখন দেখে নেব এবং দেখতে পাচ্ছি যে সেই একদম কিন্তু যদি শীর্ষস্থানে রয়েছে তাহলে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি রয়েছে, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 192 টাকা 40 পয়সায়। গত কার্যদিবসের সর্বশেষ একটি শেয়ারের দাম ছিল 179 টাকা 50 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু প্রায় 13 টাকার মতো শেয়ারের দাম এটির বেড়েছে। আর তারপরে রয়েছে এনভার টেক্সটাইল লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 58 টাকা 70 পয়সায় গত কার্যদিবসে, এবং সর্বশেষের একটি শেয়ারের দাম ছিল 56 টাকা 90 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু প্রায় 80 পয়সায় একটি শেয়ারের দাম বেড়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 521 টাকা 40 পয়সায়। গত কার্যদিবসে কিন্তু এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 528 টাকা 80 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু এর একটি শেয়ারের দাম প্রায় 7 টাকার বেশি কমেছে, কিন্তু তারপরেও কিন্তু এটি এখনও তৃতীয় স্থান ধরে রেখেছে। তারপরে কিন্তু রয়েছে সোনালী পেপারস, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 289 টাকা 90 পয়সায়। গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 293 টাকা 30 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু 3 টাকার বেশি এর একটি শেয়ারের দাম কমেছে। তারপরেও কিন্তু এটি চতুর্থ অবস্থানে রয়েছে। এবং পঞ্চম অবস্থানে যদি বলি, পঞ্চম অবস্থানে রয়েছে প্রাইগাটি ইন্স্যুরেন্স লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 70 টাকা 7 পয়সায়। গত কার্যদিবসের তুলনায় কিন্তু এর একটি শেয়ারের দাম 7 টাকা পর্যন্ত বেড়েছে। প্রথমে যেটি অবস্থান করছে সিভিও, যার একটি এখন পর্যন্ত শেয়ার বাজার এটি লেনদেন করেছে প্রায় 13 কোটি 65 লক্ষ টাকা। তারপরে রয়েছে এনভার টেক্সটাইল লিমিটেড, যার একটি শেয়ার এখন পর্যন্ত এটি শেয়ার বাজারে লেনদেন করেছে 7 কোটি 48 লক্ষ টাকা। তো শেয়ার বাজারে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে আমরা লাগাতার কিন্তু দেখা যাচ্ছে যে এর মানে দাম আস্তে আস্তে বাড়ছিল। এই সপ্তাহে দেখা যাক, তারপরেও কিন্তু মন্দাভাব রয়েছে। এই সপ্তাহে দেখা যাক যে এই যে 1 মাসের প্রায় মন্দাভাব সেটি কাটিয়ে উঠতে পারে কিনা ঢাকা পুঁজিবাজার। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। নওগাঁর পাইকারি মোকামে সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত কমেছে। খুচরা ব্যবসায়ীরা জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির কারণে কম দামে চাল ছাড়ছেন মিলাররা। বিস্তারিত জানাতে নওগাঁর পৌর চাল বাজার এলাকায় আছেন সহকর্মী এমআর রকি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রকি, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই চালের দাম কমা শুরু হয়েছিল। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছিলাম প্রকারভেদে প্রথমে 1 টাকা থেকে 2 টাকা, আজকে আমরা দেখছিলাম এই সপ্তাহে এসে কিন্তু 3 টাকা পর্যন্ত চালের দর প্রতি কেজিতে কমেছে। এবং এই মৌসুমে যে চালের যোগানটি ছিল স্বাভাবিকভাবে মিল পর্যায় থেকে কিন্তু ব্যাপক পরিসরে তাদের যে মজুদ যে চাল ছিল এই চালগুলো ছাড়ার কারণে এই মুহূর্তে বাজারে কিন্তু চালের দামের বড় ধরনের একটি কমার চিত্রই আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে কাটারি, নাজির, জিরা, এই জাতীয় সব ধরনের চালেরই বস্তাপ্রতি প্রকারভেদে 100 থেকে 120 টাকা পর্যন্ত কমিয়েছে পাইকারি বাজারে, যার প্রভাব কিন্তু খুচরা বাজার আমরা দেখছিলাম। এবং এখানে যারা চালের ব্যবসায়ী রয়েছেন, খুচরা ব্যবসায়ী, তারা বলছেন যে বিগত দিনে যে চাল তারা বিক্রি করেছিলেন কাটারি, সম্পা কাটারি 75 থেকে 76 টাকা, সেই চাল এখন 70 থেকে 72 টাকা। জিরা শাল, মিনিকেট, এই চালগুলো কিছুটা সরু জাতের চাল, এই চালগুলো বিক্রি হচ্ছে এই মুহূর্তে 68 থেকে 70 টাকার ঘরে। অন্যান্য দিকে মোটা যে চালগুলো রয়েছে স্বর্ণা 5, 28, এই জাতীয় চালগুলো কিন্তু 55 থেকে 56 টাকা, যেটা 60 টাকার উপরে কিন্তু এই চালগুলো বিক্রি হচ্ছিল গত প্রায় 1 সপ্তাহ আগেও। এরকম সব ধরনের চালের বাজারের এই কিছুটা কমতি দরের কারণে ক্রেতারা কিছুটা স্বস্তি প্রকাশ করছে। পাশাপাশি এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন, একদিকে ব্যাপক পরিসরে খাদ্য বান্ধব কর্মসূচি সরকারের শুরু হয়েছে, ওএমএস এছাড়া অন্যান্য যেসব সরকারের ফাংশন রয়েছে, এই চালগুলো কিন্তু বাজারে একদিকে ছাড়ার কারণে কিছুটা চালের বাজারে প্রভাব। পাশাপাশি বাজারে যেসব ধান তারা কিনে এই মজুত করে রেখেছিলেন, এই ধানগুলো কিন্তু কিছুটা দ্রুত পরিসরে ক্রাশিং করে মিল পর্যায়ে তারা ছাড়ছেন। আগামী তার কিছুদিনের মধ্যে কিন্তু আগাম জাতের যেসব আমন ধান রয়েছে ধানগুলো আবার তোলা শুরু হবে। ফলে মিল পর্যায়ে মজুত করা চালগুলোই কিন্তু এক ধরনের ব্যাপক পরিসরে বাজারজাত করছেন মিলাররা। এরকম একটা পরিস্থিতিতে চালের বাজারের যে চিত্র তাতে কিন্তু অনেকটা কমে আসার কথা এখানকার খুচরা ব্যবসায়ীরা বলছেন। এবং এই বাজারের দিক থেকে
মিলাররা বলছেন যে বর্তমানে যে দরে তারা চাল বিক্রি করছেন এটা আসলে স্বাভাবিক বাজার ব্যবস্থা। হঠাৎ করে যে দামটি বিগত দিনে লাফিয়ে বেড়েছিল, এই বৃদ্ধিটার পেছনে আসলে এক ধরনের ব্যবসায়ীদের অতি মুনাফার যে উচ্চাকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে কিন্তু এই চালগুলো ধীরে ধীরে বাজারে ছাড়ার ফলেই কিন্তু কৃত্রিম এক ধরনের সংকট তৈরি হয়েছিল এবং এই সংকটকে পুঁজি করেই কিন্তু চড়া দর 5 থেকে 60 টাকা পর্যন্ত অতিমাত্রায় কিন্তু চালের দাম লাফিয়ে বেড়ে যায়, যার প্রভাবে সাধারণ ক্রেতারা অনেকটা নাবিশ্বাস ফিল করছিলেন। অনেকে অভিযোগ করছিলেন মজুদ বিরোধী অভিযান সেই সময় কিন্তু ব্যাপক পরিসরে চালানো হচ্ছিল এবং মজুদ বিরোধী অভিযানে মিল পর্যায়ে বিপুল পরিমাণের ধান এবং চাল মজুদের চিত্র কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই সময় আমরা দেখছিলাম মজুদ চাল তারা খুঁজে পাচ্ছিলেন। এরকম একটি পরিস্থিতিতে একদিকে মজুদ বিরোধী অভিযান, পাশাপাশি বর্তমানে এলসিতে ইন্ডিয়া থেকে যে তারা চুক্তি করেছিলেন ব্যবসায়ীরা, সেই চালগুলো কিন্তু এই মুহূর্তে আনছেন এবং আনার ফলে বাজারে চালের যে সংকট, চাল নিয়ে যে একটা অতি মুনাফার সুযোগ নিচ্ছিলেন ব্যবসায়ীরা, এই বাজার চিত্রটি কিন্তু অনেকটাই এই মুহূর্তে কিন্তু কমে এসেছে। এবং বর্তমানে যে বাজার ব্যবস্থা রয়েছে, আগামীতে আমনের যে জাত রয়েছে, আগাম জাতের আমন ধান, এই ধানগুলো কিন্তু ওটা শুরু হলে আরেক দফা চালের দর কমবে, এমন কথা কিন্তু পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের দিক থেকে কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকিব। শেরপুরে সার সংকটে রয়েছে আমন ধান ও সবজি চাষিরা। তাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দাম আদায় করছেন বিক্রেতারা। অতিরিক্ত দামে সার কেনায় যেমন বাড়ছে উৎপাদন খরচ, তেমনই বাড়ছে লোকসানের সংখ্যা। তবে সার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগের। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। চলতি মৌসুমে শেরপুর জেলায় দেখা দিয়েছে সারের কৃত্রিম সংকট। সরবরাহ কমের দোহাই দিয়ে বস্তা প্রতি 250 থেকে 600 টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ কৃষকের। অযৌক্তিকভাবে উৎপাদন খরচ বাড়ায় খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। সার মঙ্গা, কামলা মঙ্গা, এলে দিয়ে সব লাগাইছি, এখন তো আঙুরে পড়তে হয় না। 50 টাকা আরো বাড়তি নিতেছে, তাহলে কৃষক কি মিলে করে কি খাবো? ডিলারদের কাছে পর্যাপ্ত সার নেই, অথচ বীজ ও কীটনাশকের দোকানে নির্ধারিত দামের বেশিতে বিক্রি হচ্ছে। এমন অভিযোগ করে অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি কৃষকদের। 1050 টাকা সার, দাম স্যার 2500 বলে যে সার নাই, সার সংকট। আমরা এই বাইরের দোকান থেকে আমাদের সার কিনতে হয় মঙ্গা দামে। সরকারের নিয়ম মেনেই সার বিক্রি করা হচ্ছে বলে দাবি ডিলারদের। আমরা সরাসরি কৃষকের কাছে ক্যাশ মেমো এবং তার মোবাইল নাম্বার সহ আমরা সার বিতরণ করি। আমরা খুচরা সার বিক্রি করি, কোনো ডিলার কেউ সারের মেমো দেয় না। সারের পর্যাপ্ত মজুদ থাকার পরও যারা কারসাজি করছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান এই কৃষি কর্মকর্তা। যদি ক্যাশ মেমো ছাড়া কোনো সার বিক্রি করে, আমরা যদি কোনো অভিযোগ পাই, তাহলে সংশ্লিষ্ট ডিলারের এগেইনস্টে আমরা আমাদের সার আইনের বিধি অনুযায়ী তাদেরকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে শেরপুরে 93,720 হেক্টর জমিতে আমন ধান ও 5,387 হেক্টর জমিতে শাকসবজির আবাদ করা হয়েছে। সময় সংবাদ, শেরপুর। দেখছেন এই সময়ের বাণিজ্য। ওপেক প্লাস সরবরাহ বাড়াতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে গেল সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 8%-এরও বেশি পড়ে যায়। পাশাপাশি নিম্নমুখী প্রাকৃতিক গ্যাসের দামও সপ্তাহ ব্যবধানে বৈশ্বিক বাজারে গ্যাসোলিনের দাম প্রায় 9% কমে যায়। তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস সরবরাহ বাড়াতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে গেল সপ্তাহে বিশ্ববাজারে 8%-এর বেশি পড়ে যায় জ্বালানি তেলের দাম। সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার দাম 42 সেন্ট কমে ব্যারেল প্রতি নামে $64.53 আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 40 সেন্ট কমে ব্যারেল প্রতি দাঁড়ায় $60.88। এদিকে সপ্তাহ ব্যবধানে প্রাকৃতিক গ্যাসের দাম 3.68% বাড়লেও শুক্রবার এই জ্বালানির দাম 3.43% পড়ে যায়। বর্তমানে প্রতি MMBTU এর দাম $3.32। সপ্তাহ ব্যবধানে বৈশ্বিক বাজারে গ্যাসোলিনের দাম 8.82% কমে যায়। বর্তমানে প্রতি গ্যালনের দাম $1.85 রয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ হতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ। মার্কিন ব্যবসায়ীদের পাকিস্তানের খনিজ সম্পদ ব্যবহার সহজ করতে আরব সাগরে নতুন এক বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছে দেশটি। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী পাসনি শহরে টার্মিনালটি তৈরি এবং পরিচালনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপদেষ্টারা এরই মধ্যে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা করেছেন।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তখন ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান শেহবাজ। মিত্র তালিকায় ওয়াশিংটনের নাম পাকাপোক্ত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন বলছে, মার্কিন বিনিয়োগকারীরা পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদর জেলার পাশনি শহরে একটি আধুনিক বন্দর নির্মাণ ও পরিচালনার প্রস্তাব পেয়েছে। ট্রাম্প শেহবাজ বৈঠকের আগে বন্দরের প্রস্তাবটি তুলে ধরা হয়। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী এটি একটি বেসামরিক বন্দর হবে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনা নেই। মার্কিন বিনিয়োগকারীরা মৎস্য নির্ভর এই শহরকে গুরুত্বপূর্ণ টার্মিনালে রূপান্তর করবে, যার মাধ্যমে পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। প্রস্তাবিত পরিকল্পনায় খরচ ধরা হয়েছে প্রায় $120 কোটি, যা পাকিস্তান ও মার্কিন উন্নয়ন তহবিলের যৌথ অংশীদারিত্বে বাস্তবায়িত হবে। কৌশলগতভাবে এর অবস্থান ইরানের চাবাহার বন্দরের ঠিক কাছাকাছি, যেখানে ভারত নিজস্ব বিনিয়োগ অবকাঠামো গড়ে তুলছে। পাকিস্তান থেকে খনিজ রফতানি সম্ভব হলে চীনের ওপর নির্ভরতা কমাতে পারবে যুক্তরাষ্ট্র। আর বন্দর নির্মাণের পরিকল্পনা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর, হোয়াইট হাউস এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সময়ের বাণিজ্য। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মানিত করতে একটি বিশেষ $1 কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে মার্কিন ট্রেজারি। বিস্তারিত থাকছে রিপোর্টে। মার্কিন ট্রেজারি সম্প্রতি $1 একটি বিশেষ কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে এই বিশেষ $1 কয়েনের নকশা প্রকাশ। নকশার সামনের দিকে ট্রাম্পের ছবি দেখা যায়, যার উপরে লেখা লিবার্টি এবং নিচে 1776 থেকে 2026 খ্রিস্টাব্দ। কয়েনের অন্য পাশে ট্রাম্পকে উঁচু মুষ্টি অবস্থায় দেখানো হয়েছে। মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত পোস্টের মাধ্যমে প্রথমবার খসড়া নকশার ছবি শেয়ার করা হয়। পরে ট্রেজারি অফিসও এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। কয়েনের ছবিটি তুলেছিলেন এপির সাংবাদিক ইভান ভুচি, যা 2024 সালের জুলাইয়ে ট্রাম্পের উপর হামলার পর তোলা হয়। মুদ্রায় জীবিত মানুষের ছবি রাখা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনে কোনো অনুমোদন নেই। তবে ট্রেজারির বক্তব্য, এই খসড়া নকশা প্রথমবারের মতো দেশের ইতিহাস ও গণতন্ত্রের শক্তিশালী প্রতিফলন। ট্রেজারির এক মুখপাত্র জানিয়েছেন, শাটডাউন থাকা সত্ত্বেও ট্রাম্পের নেতৃত্বে দেশ 250তম বার্ষিকীতে আগের তুলনায় আরও শক্তিশালী ও সমৃদ্ধ অবস্থায় পৌঁছেছে। চূড়ান্ত নকশা এখনও নির্বাচিত হয়নি, তবে এরই মধ্যে প্রকাশিত নকশা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবে হাজারো ড্রোন ও ঝলমলে লণ্ঠনে বর্ণিল হয়ে উঠেছে চীনের বিভিন্ন শহরের আকাশ, যা স্থানীয়দের পাশাপাশি মুগ্ধ করেছে দেশি বিদেশি পর্যটকদেরও। আর এই আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতি। 1 থেকে 8 অক্টোবর পর্যন্ত চীনে জাতীয় উৎসব এবং মধ্য শরৎ উৎসবের ছুটি। উৎসবের বর্ণিল আয়োজন দেখা যাচ্ছে বিভিন্ন শহরে। সিচুয়ান প্রদেশের সুনিং শহরের আকাশ আলোকিত করেছে 1300 ড্রোনের প্রদর্শনী। নিখুঁত বিন্যাসে আকাশে তৈরি করা হচ্ছে নানা নকশা ও প্রতীক। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ড্রোন শোতে মুগ্ধ পর্যটকরাও। আমি আজকে ড্রোন শোটি দেখেছি, আর এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। এই ড্রোন প্রদর্শনী আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। এটি সত্যি সুন্দর ছিল, আর সফরটিও নিঃসন্দেহে সার্থক হয়েছে। জেজিয়া প্রদেশের শাওসিং শহরে 2000 ড্রোনের আলোয় ভরে ওঠে আকাশ। অনেকেই আগে টেলিভিশনে এমন প্রদর্শনী দেখলো, এবার সামনাসামনি দেখে উৎফুল্ল। একই সঙ্গে চীনের প্রাচীন শহরটির ঐতিহ্য ঘিরে আয়োজন করা হয়েছে শতাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। হুঝৌ শহরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে নদীর পাড়ের লণ্ঠনগুলো। পানিতে প্রতিফলিত আলোয় তৈরি হয় অন্যান্য দৃশ্যপট। ঐতিহ্যবাহী স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্য মিলে গড়ে তোলে চীনা ঐতিহ্যের আবহ। দোকানপাট ও হস্তশিল্পের স্টলে দেখা গেছে উপচে পড়া ভিড়। দেশজ সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটন কেন্দ্রিক অর্থনীতিকেও আরও গতিশীল করেছে এমন উৎসব। চীনের বড় শহরগুলো ছুটির সপ্তাহে পরিণত হয়েছে আলোকিত উৎসবের প্রাণবন্ত মঞ্চে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন করে আলোড়ন তুলেছে কোয়ান্টাম এআই। এখাতে বিনিয়োগ বাড়াচ্ছে মেটা, মাইক্রোসফট ও গুগলের মতো বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। মার্কিন পুঁজিবাজার নাসডাক বলছে, আগামী 5 বছরে কোয়ান্টাম এআইয়ের বাজার পৌঁছাতে পারে $10 ট্রিলিয়ন।
কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বিত প্রযুক্তি কোয়ান্টাম এআই। একটি কোয়ান্টাম কম্পিউটার একসঙ্গে লক্ষ কোটি সম্ভাবনা যাচাই করতে পারে, যেখানে সাধারণ কম্পিউটার একটার পর একটা সম্ভাবনা যাচাই করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন কোয়ান্টাম এআই প্রযুক্তি জগতে কল্পনাতীত উন্নয়ন ঘটাতে চলেছে। কৃষি, শিক্ষা, চিকিৎসা কিংবা পরিবহন, কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে প্রতিটি খাত। সহজ হচ্ছে নতুন ওষুধ আবিষ্কার, জলবায়ু পরিবর্তন জনিত জটিল সমস্যার সমাধান সহ নানা বিষয়। তথ্য বিশ্লেষণ থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা, মুহূর্তেই জটিল গাণিতিক সমস্যার সমাধান, এমনকি সৃজনশীল কাজেও বাড়ছে এর ব্যবহার। যুক্তরাষ্ট্র সরকার স্টারগেট নামে এআই অবকাঠামো নির্মাণের ঘোষণা দিয়েছেন। এ প্রকল্পের আওতায় আগামী 4 বছরে মোট $500 বিলিয়ন বিনিয়োগ করবে ওপেন এআই, সফটব্যাংক ও ওরাকল। এনভিডিয়া, মাইক্রোসফট ও গুগলের মতো বিশ্বের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলো এআই এ বিনিয়োগ বাড়াতে রীতিমতো প্রতিযোগিতা করছে। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় চলতি বছর অ্যামাজন $7,000 কোটি ও $6,500 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে মেটা। মার্কিন পুঁজিবাজার নাসডাক বলছে আগামী 5 বছরে কোয়ান্টাম এর বাজার পৌঁছাতে পারে $10 ট্রিলিয়ন। তবে বিশেষজ্ঞরা বলছেন এআই এবং কোয়ান্টাম প্রযুক্তি যতই উন্নত হচ্ছে ততই নৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়ছে। এনক্রিপশন ভাঙা, সাইবার আক্রমণ ও ভুয়া তথ্যের বিস্তার সহ নানান চ্যালেঞ্জ মোকাবিলা করতে সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে রফতানি রেমিট্যান্স আয় বাড়লেও বিনিয়োগে ভাটা, অর্থনীতি দুর্বল হয়ে পড়ার শঙ্কা। স্থিতিশীলতা ফেরাতে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। সিলেটে ভোগান্তির আরেক নাম রেল যাত্রা। ঢাকা চট্টগ্রাম রুটে 20% টিকিটও দিতে পারছে না কর্তৃপক্ষ। বগি বাড়ানোর পাশাপাশি নতুন ট্রেন চালুর দাবি। এবং ইলিশ শিকারে নিষেধাজ্ঞা সফল করতে তৎপর প্রশাসন। ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অভয়াশ্রমে যৌথ বাহিনীর অভিযান। 22 দিন ভিজিএফ এর সহায়তা পাবেন জেলেরা। এই ছিল সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ সাদিক। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।